কখনো কখনো এমন কিছু ভালোবাসার গল্প থাকে যেগুলো দেখতে পুরোপুরি নিখুঁত মনে হয়, কিন্তু আবার হঠাৎই সেই ভালোবাসার গল্পগুলোর মাঝেই লুকিয়ে থাকে ধোঁকাবাজি, বিশ্বাসঘাতকতা আর অন্ধকারে ভরা কিছু রহস্য। কিছু গল্প শুরু হয় স্বপ্ন দিয়ে, কিন্তু শেষ হয় এমন সত্য দিয়ে যা আমরা কল্পনা করিনি। প্রতিটা চরিত্র, প্রতিটা মুহূর্ত ধীরে ধীরে খুলে দেয় রহস্যের নতুন দরজা। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ আজ আপনাদের জন্য 2026-এ সদ্য মুক্তি পাওয়া এমনই একটা মুভি নিয়ে হাজির হয়েছি, যেখানে 5টা ভিন্ন ভিন্ন গল্পের মাধ্যমে আমাদের দেখানো হয়েছে ভালোবাসা, প্রতারণা আর এমন কিছু অপরাধ যার শেষের প্রতিটা টুইস্টে আপনাকে হতবাক করে দিবে। তো আপনি প্রস্তুত তো আজকে এই রহস্য এবং থ্রিলে ভরা যাত্রায় ডুব দেওয়ার জন্য? তাইলে চলুন শুরু করা যাক আজকের এই তামিল অ্যান্থোলজিক্যাল সাসপেন্স থ্রিলার মুভির গল্প, যার নাম ভাওয়েলস। মুভির শুরুতে আমরা মার্টিন নামের এই ছেলেটাকে দেখতে পাই, যে কিনা পেশায় ছিল একজন ফিল্ম এক্সপ্লেনার বা রিভিউয়ার, এরকমের কিছু একটা। মানে সে মুভির কন্টেন্ট নিয়ে কাজ করে। আজকেও তার সোশ্যাল মিডিয়ার জন্য সে মুভি রিলেটেড একটা কন্টেন্ট বানাচ্ছিল, যেখানে সে বলছিল সিনেমা আর অতীত এই দুটোই একটার সাথে একটা জড়িয়ে আছে। প্রতিটা ডিরেক্টরই খুব যত্ন সহকারে তাদের মুভি বানিয়ে থাকেন, তাই আমাদেরকে সেগুলো তাদের নজর থেকে দেখা উচিত। তখনই তো আসবে মুভির আসল মজা। কিছু কিছু মুভি ভালো হয়, আবার কিছু কিছু খারাপও হয়, কিন্তু প্রতিটা মুভির মাধ্যমে একটা মেসেজ আমাদের সামনে তুলে ধরা হয়, যেটা আমাদের পরবর্তী লাইফ নিয়ে ভাবনার জন্য মজবুর করে তোলে। যেমন লোভ, প্রেম, ঘৃণা, প্রতিশোধ, মার্ডার, একবার এক এক গল্পের মাধ্যমে সমাজের বাস্তব চিত্রটা আমাদের সামনে তুলে ধরা হয়। তাই বলা যায় প্রতিটা মুভির গল্পই তার দিক থেকে সে ঠিকই আছে। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, সেটা কমেন্ট করে জানিয়ে দিন। এ বলে মার্টিন তার এক কন্টেন্টটা রেডি করে সেটা আপলোড করে দেয়। আর এটা আপলোড করার সাথে সাথে আমরা দেখি নক্ষত্রা নামের এই মেয়েটা মার্টিন এসে ভিডিওটা দেখছিল। এখন এই নক্ষত্রের ব্যাপারে বলতে গেলে এ ছিল মার্টিনের একজন ভক্ত। মার্টিনের সব কন্টেন্টই তার দেখা, আর তার সবগুলো ভিডিওই তার অনেক ভালো লাগে। তো আজ কি করে নক্ষত্রা মার্টিনের প্রোফাইল থেকে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে বের করে সোজা তাকে মেসেজ করে বসে, বলে তুমি যে আমার ফেভারিট মুভিগুলো নিয়ে কন্টেন্ট বানাও না, ওইগুলো আমার অনেক পছন্দ হয়। তোমার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি, আর প্রতিটা ভিডিওতেই লাইক কমেন্ট করি। আমি একজন পাক্কা মুভি লাভার, আর তুমি যেভাবে মুভিগুলো বিশ্লেষণ করো অনেক দারুণ হয়। নক্ষত্রার এই মেসেজগুলো দেখে মার্টিনও তার ভক্তকে রিপ্লাই করে পাশে থাকার জন্য ধন্যবাদ। তো এইভাবে দুজনের মধ্যে হাই হেলো হতে হতে মার্টিন নক্ষত্রাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো। নক্ষত্রা বলে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করছি, বর্তমানে ফাইনাল ইয়ারে আছি। নক্ষত্রা মার্টিনকে জিজ্ঞাসা করে যে মুভি নিয়ে এইভাবে ভিডিও বানানো এটা কি তোমার ফুল টাইম কাজ? মার্টিন বলে আরে না না, আমি হচ্ছে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। মুভি দেখা ওটা আমার নেশায় বলতে পারো। তো যাতে করে মুভি দেখার ওই সময়টা নষ্ট না হয়, এই জন্য আমি যেটা দেখি ওটা নিয়ে ভিডিও বানাই। সত্যি বলতে গেলে এই বিষয়টা আমার সাথেও, অর্থাৎ আপনাদের নকশা সাপের সাথেও কানেক্টেড। তবে এখন পরবর্তীতে যা হবে ওটা নয় কিন্তু। তো এদিকে নক্ষত্র মার্টিনকে বলছে ওইরকম লোকদের সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগে, যাদের কিনা মুভি রিলেটেড অনেক জ্ঞান, মুভি নিয়ে গল্প করতে যারা ভালোবাসে। আর তোমার সাথে কথা বলে যা মনে হচ্ছে এত বড় একজন সেলিব্রিটি হয়েও তুমি অনেক ফ্রেন্ডলি। তো আমরা কি কোথাও সরাসরি দেখা করতে পারি কি? এখন এইদিকে মার্টিনকে দেখা যায় যে কিনা এটা শুনে অনেকটাই খুশি হচ্ছে। সাথে সাথেই সে নক্ষত্রাকে হ্যাঁ বলে দেয় যে চলো কাল এরকম ক্যাফেতে দেখা করি। আর বলতে না বলতে পরবর্তী সিনে দেখা যায় তারা দুজন একটা ক্যাফেতে এসে দেখা করেছে। নক্ষত্রা এতটাই সুন্দর মতো সাজুগুজু করে আসে, প্রথম দেখাতে মার্টিনের তাকে নজরে লেগে যায়। তারপর দুজন এখানে বসে তাদের গল্প শুরু করে দেয়। সাউথের বিভিন্ন মুভি নিয়ে তারা গল্প করছে। আর এইসবের মাঝেই নক্ষত্র মার্টিনকে পছন্দ করতে শুরু করে। মার্টিনকে বলে তুমি বলেছ না তুমি একজন ফটোগ্রাফার, তো চলো তাইলে আমাকে কিছু ফটো তুলে দাও। মার্টিনও বলে অবশ্যই, আমার সাথে আমার স্টুডিওতে চলো, তোমাকে দেখাচ্ছি তুমি কতটাই যে সুন্দর। বলতে পরবর্তী সিনেই মার্টিন নক্ষত্রাকে নিয়ে তার স্টুডিওতে এসে হাজির। নক্ষত্রা ওইখানে অনেক স্টাইলিশ ড্রেস পরে তার ফটো তুলতে শুরু করে। মার্টিনও তাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। আর এইসবের মাঝেই দুজনের একজন একজনের উপর আকর্ষণ হয়ে গেছে, মানে দুজন অনেক ক্লোজে চলে আসে। এক পর্যায়ে কি মার্টিন এখানে নক্ষত্রাকে একটা আইডিয়া দেয়, বলে আমার মাথায় ফটো তোলার নতুন একটা আইডিয়া এসেছে, খুব ইউনিক। দেখো এই পলিথিনটা তোমার উপর দিয়ে তারপর ফটো ক্লিক করলে কি দারুণ হয় দেখো। বলে মার্টিন নক্ষত্রাকে বড় একটা পলিথিনের ভিতর ঢুকিয়ে দেয়। এইভাবে কয়েকটা ফটো তোলার পর হুট করে এসে গিয়ে নক্ষত্রাকে ওভাবে কিস করতে শুরু করে। নক্ষত্রারও এই ভিন্ন রকমের রোম্যান্সটা অনেক ভালোই লাগছিল, কিন্তু এইখানে চলে আসে জবরদস্ত এক টুইস্ট। ধীরে ধীরে গিয়ে এখানে নক্ষত্রার শ্বাস আটকাতে শুরু করেছে, কিন্তু তারপরও মার্টিন তাকে পলিথিন থেকে বের হতে দিচ্ছে না।
এমনকি দেখতে দেখতে সে নকশাত্রাকে পলিথিনটা দিয়ে চেপে ধরতে শুরু করে। আর দেখতে দেখতে এখানে নকশাত্রাও শ্বাস আটকে জায়গায় মারা যায়। নকশাত্রা যে এইভাবে ধরপড় করতে করতে মরে যাচ্ছে ওটা দেখে মার্টিনের যেন অনেক শান্তি লাগছিল। আর এইভাবে সে নকশাত্রাকে শেষ করে দেওয়ার পর তার লাশের পাশে বসে বলতে শুরু করে, কি নকশাত্রা, তোমার আর দর্শকদের মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটাই আসছে যে এত সুন্দর একটা মেয়েকে আমি এইভাবে কেন মেরে দিলাম, তাই তো? এইখানে আমাদের মার্টিনের ব্যাপারে অনেক বড় একটা সত্যতা রিভিল হয়। এই মার্টিন আসলে অনেকগুলো ক্রাইম থ্রিলার, সাইকো থ্রিলার এইসব মুভিগুলো দেখে দেখে সেও পুরোটা একটা সাইকো হয়ে উঠেছিল। আসলে সে যে থ্রিলার মুভিটা দেখত যেখানে কোনো সাইকো কিলার যেমন করে মানুষদের হত্যা করত, সেম টু সেম সেই বিষয়টা মার্টিনও রিয়েল লাইফে মানুষদের উপর এক্সপেরিমেন্ট করত, তাদেরকে জানে শেষ করে দিয়ে। আর এসব করে সে পেত মানসিক শান্তি। অর্থাৎ বলেছি না, সে পুরোটা একটা সাইকো। এইভাবেই এক একবার ভিন্ন ভিন্ন তরিকায় সে এখন পর্যন্ত নকশাত্রার এই মার্ডারটা সহ অনেকগুলো মার্ডার করে ফেলেছে। আর মার্টিনের এই গল্পের দ্বারা আমাদের এটা বোঝানো হয়, এইভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো মানুষদের উপরে দেখে হুট করে তাদের উপর ভরসা করাটা, তাদের কাছে যাওয়াটা, ওটা নিতান্ত একটা বোকামি যেটা নকশাত্রা করেছে। সবসময় আমরা যেটা দেখি, যেটা শুনি তার উপরও বিশ্বাস করা কিন্তু ঠিক না, না হলে যে কারো হালতই নকশাত্রার মতোই হতে পারে। তো এটা ছিল আমাদের প্রথম গল্পটা। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় এই মুভির দ্বিতীয় গল্পে। অর্থাৎ মুভিতে ভিন্ন ভিন্ন 5টা গল্প দেখানো হয়েছে, আর প্রতিটা গল্পের শেষে রয়েছে আলাদা আলাদা টুইস্ট আর আলাদা আলাদা মেসেজ। যাই হোক, দ্বিতীয় গল্পটা শুরু করা যাক। তো দ্বিতীয় গল্পটা হচ্ছে কার্তিক নামের এই ছেলেটার। কার্তিক হচ্ছে একজন প্রফেশনাল বাইক রাইডার। বাইক রাইডিং করা ওটা যেন তার আত্মার সাথে জড়িয়ে আছে। যখনই সে বাইক নিয়ে বের হয় অনেক জোরে জোরে সে বাইক চালায়। এখনও সে খালি একটা রাস্তা দিয়ে প্রকৃতির তাজা হাওয়া খেতে খেতে অনেক জোরেই তার বাইক নিয়ে রাইডিং করতে করতে যাচ্ছিল। কি তখনই কিছু দূর সামনেই একটা মোড় আসতেই কেউ একজনকে সে অনেক জোরে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। অ্যাক্সিডেন্টে ভয়াবহ কাণ্ড। কার্তিকের তেমন কিছু তো হয়নি, কিন্তু যার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে তার কি অবস্থা ওটা এখনও জানা যায় না। এর আগে সিনেগান থেকে একটু আগে ফ্ল্যাশব্যাকে যায়। এইখানে আমরা দেখি কার্তিকের ওয়াইফ শ্বেতা সকাল সকালই তাকে ঘুম থেকে ডেকে তাকে তার জন্মদিনের উইশ করছে। অর্থাৎ আজ ছিল কার্তিকের জন্মদিন। কার্তিকও ঘুম থেকে উঠে শ্বেতাকে ধন্যবাদ দিয়ে আবারও সে ঘুমিয়ে পড়ছিল। কিন্তু শ্বেতা বলে, আরে উঠো উঠো, তোমার জন্মদিনের সারপ্রাইজ নিবে না? চলো বাইরে চলো, দেখো তোমার জন্য কি সারপ্রাইজ এনেছি। বলে শ্বেতা কার্তিকের চোখ বন্ধ করে তাকে বাইরে নিয়ে যায় আর তাকে সারপ্রাইজ দেয় সে তার জন্য আসলে একটা স্কুটি কিনেছে, যাতে করে কার্তিক সেফলি ড্রাইভিং করতে পারে, সে নিজেও যাতে সেফ থাকে। শ্বেতা তাকে জিজ্ঞাসা করে যে স্কুটি তোমার পছন্দ হয়েছে কি? কার্তিক হেসে একটু মজা করে বলে, তুমি কাওয়াসাকি আর নিনজা বাইকের নাম শুনেছ? এই স্কুটিটার সামনে ওইগুলো তো ফেল। শ্বেতা বলে, কার্তিক আমি জানি স্কুটিটা তোমার পছন্দ হয়নি, কিন্তু দেখো এখন আমাদের বিয়ে হয়েছে, 2 বছরের ছোট্ট একটা বাচ্চাও আছে, পুরো পরিবারের দায়িত্ব এখন তোমার উপর। তুমি যেভাবে বাইক রাইডিং করো ওইগুলো এই রুটের জন্য একদমই সেফ না। এই রুটের জন্য এই গাড়ি একদম সেফ। আমার জন্য না হলেও আমার বাচ্চার জন্য তোমাকে সেফলি চলাফেরা করতে হবে। কার্তিকও বলে, ঠিক আছে বাবা, ঠিক আছে, যাও গিয়ে এখন ব্রেকফাস্ট রেডি করো। এটা বলে কার্তিক শ্বেতার সাথে একটু দুষ্টুমি করার জন্য তাকে দেখিয়ে তার বাইকটাকে গিয়ে আদর করতে শুরু করে। আর এখানে তাদের মধ্যে দুষ্টুমিষ্টি কিছু সিন চলে, যা দেখে আমরা বুঝতে পারি ছোট্ট একটা পরিবার কার্তিকের খুবই হাসি খুশিতে তাদের দিন পার হচ্ছে। তাদের যে বাচ্চা আছে তাকেও তারা অনেক ভালোবাসে। যাই হোক, এর পরবর্তী সিনে কার্তিক রেডি সেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল। শ্বেতাকে বলে, শ্বেতা আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, আর সন্ধ্যের দিকে একটা পার্টি আছে, তুমি রেডি হয়ে থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। এটা বলে কার্তিক তাড়াহুড়ো করে তার রাইডিংয়ের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। এখন যেমনটা আমরা জানি কার্তিক অনেক জোরে বাইক চালাতে পছন্দ করে, তো ওভাবেই সে একদম ফুল স্পিডে বাইক চালিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে মাঝ রাস্তাতে তার অ্যাক্সিডেন্টটা হয়। সিন এখন প্রেজেন্টে। এখানে আমরা দেখতে পাই যার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা একটা মেয়ে ছিল, যে কিনা এই অ্যাক্সিডেন্টে অনেক বেশি আহত হয়ে গেছিল। কার্তিক উঠে তাড়াতাড়ি তাকে চেক করতে গেলেই মেয়েটিকে দেখে সে হা করে যায়, কারণ এই মেয়েটা অন্য কেউ না, এটা কার্তিকেরই নিজের বেস্ট ফ্রেন্ড ছিল, যার নাম ছিল মীরা। কার্তিক তার নিজের বান্ধবীকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। তাড়াতাড়ি তাকে নিয়ে হসপিটাল গিয়ে পৌঁছে। কার্তিকের এখানে অনেক খারাপ লাগছিল যে তার কারণে তার বেস্ট ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার এমন হালত। অনেকটা সে টেনশনও করছিল। এদিকে মীরার ট্রিটমেন্ট শুরু হয়। কার্তিকও তার বউ শ্বেতাকে কল করে সবকিছু জানায় যে এরকম এরকম আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আজকের পার্টির প্ল্যানটা ক্যান্সেল, আমি তাকে নিয়ে একটু হসপিটাল চলে এসেছি। শ্বেতা বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি সাবধানে থেকো আর তোমার ফ্রেন্ডেরও খেয়াল রেখো, বলে সে কল কাট করে দেয়। তো এদিকে ডক্টর এসে কার্তিককে বলতে শুরু করে মীরার বি পজিটিভ ব্লাডের প্রয়োজন। কার্তিকও দ্রুত তার আরও কিছু বন্ধুদের সাথে যোগাযোগ করে বি পজিটিভ রক্তের ব্যবস্থা করে নেয়।
তার আরেক বন্ধু প্রকাশ, তার রক্ত বি পজিটিভ। কার্তিক প্রকাশকে কল করে নিয়ে আসে। কার্তিক প্রকাশকে সবকিছু খুলে বলে। প্রকাশও কথা মতো ব্লাড ডোনেট করে চলে যাচ্ছিল, কিন্তু তার বের হওয়ার সময় কার্তিক নোটিস করে প্রকাশ বাইকে করে এসেছিল তো ঠিকই, কিন্তু তার হেলমেট ছিল না। এখন এইখানে দেখা যায় কার্তিক গিয়ে প্রকাশকে হেলমেট পরিয়ে দিচ্ছে। আর এটাই ছিল এই দ্বিতীয় গল্পের বিশেষ একটা শিক্ষা, যেটা হচ্ছে আমরা সবচেয়ে যাদের বেশি ভালোবাসি, যারা আমাদের কাছের লোক, কখনো তাদের কোনো রকমের দুর্ঘটনা হয়ে গেলে তাতে কেমনটা লাগে, কার্তিক এক মুহূর্তের জন্য সেই অনুভূতিটা ফিল করতে পেরেছে। ছোট্ট একটা দুর্ঘটনা যে কত বড় দুঃখের, ওটাই। আর এই ঘটনা যদি বাইক নিয়ে হয় তাহলে সেটা তো আরও বেশি ভয়ঙ্কর। তাই প্রিয়জনদের সেফটি, তাদের সেভ করা, ওটাই সবার আগে। কার্তিক ওই দিন তার বউ শ্বেতার এরকম চাওয়াটাকে হাসিতে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন সে নিজের বিষয়টা বুঝতে পারছে যে আমরা নিজেদের একটু খুশি দেওয়ার জন্য দ্রুত বাইক চালিয়ে যে মজাটা নিই, ওটার ফলে কোনো দুর্ঘটনা হয়ে গেলে শুধু একটা পরিবারই না, বরঞ্চ নিজের পরিবার তো ধ্বংস হয়ই, এরই সাথে আরেকজনেরও। তাই অফকোর্স এটা থেকে সবারই সাবধান হয়ে যাওয়া উচিত। আপনাদের যাদেরই বাইক আছে, যে আমার ভিডিওটা দেখছেন, তাদের প্রতি আমার এইটুকু রিকোয়েস্ট রইল, অবশ্য নিজে সেফলি ড্রাইভ করবেন, সেফে থাকবেন, সাথে আরেকজনকেও সেফলি বেঁচে থাকার সুযোগ করে দিবেন। যাই হোক, এই যাত্রায় মীরা কোনো রকম করে বেঁচে গেছে। কার্তিকও মীরার মোবাইল থেকে তার পরিবারকে কল করে সবকিছু জানিয়ে দেয়। তারাও এসে মীরাকে দেখাশোনা করতে শুরু করে। পরবর্তী সিনে কার্তিক বাসায় ফিরে আসে। এসেই তার বউ শ্বেতার গিফট করা সে স্কুটিটাকে ধরে ধরে দেখছে। সাথে এবার সে সিদ্ধান্ত নেয় সে আজ থেকে এটাই চালাবে। এরই সাথে কার্তিক শ্বেতাকে জোরে জড়িয়ে ধরে সবকিছুর জন্য তাকে সরি বলে, যার সাথে দ্বিতীয় গল্পটাও এইখানে শেষ হয়। তারপর আমাদের নিয়ে যাওয়া হয় এই মুভির তৃতীয় গল্পে। এই তৃতীয় গল্পের শুরুটা হয় 2024 চেন্নাইয়ে। মাঝরাতে আমরা উঁচু একটা ব্রিজের উপর একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখি। অবশ্য সে দাঁড়িয়ে ছিল না, ওখান থেকে লাফ দেওয়ারই প্ল্যানিং করছিল। এর নাম ছিল সুরেশ। দেখে বোঝা যাচ্ছিল কিছু একটা নিয়ে সে অনেক বড় একটা ধোঁকা খেয়েছে, যার কারণে সে নিজেকে নিজে শেষ করে দিতে যাচ্ছে। তো যখনই সেইখানে এটা করতে যাচ্ছিল কি, তখনই পিছন থেকে অন্য আরেকটা লোক এসে তাকে ধরে নেয়। এখন যে লোকটা সুরেশকে বাঁচিয়েছে তার নাম হচ্ছে গোপাল। সুরেশ তো এখানে গোপালকে ধরে বকতে শুরু করে দেয় যে, কে তুমি, কেন এলে এখানে, আমাকে কেন বাঁচিয়েছ, তুমি কি জানো আমার সাথে কত বড় ধোঁকা হয়েছে, তাকে আমি কত ভালোবাসতাম, কিন্তু শেষমেশ সে আমাকে ছেড়ে চলে গেল। গোপাল বলে, তুমি কি পাগল হয়েছ, একটা মেয়ের ছেড়ে যাওয়াতে তুমি নিজের জীবন দিয়ে দিবে? দেখো, প্রথমতে তো ভালোবেসে একটা ভুল করেছ, এখন আবার নিজের জান দিতে গিয়ে আরেকটা ভুল করছ। সুরেশ গোপালকে বলে, আপনি এখন যাই বলুন না কেন আমার মাথায় কিছু ঢুকবে না, দয়া করে আমাকে শান্তিতে যেটা করছি ওটা করতে দিন। আমার জিন্দেগি এখন কিরকম জানো, অন্ধকার রুমের লাইট চলে গেলে রুমটা যেরকম কালো হয়ে যায় ওরকমই। যাই হোক, আপনি কি বুঝবেন আমার ব্যথা, আমার যন্ত্রণা, আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে আপনি অনেক সুখী আছেন। তো গোপাল এখানে সুরেশকে বোঝায় যে না, এরকমটা না, উপরওয়ালা আমাদের সাথে যেটা করেন ওটা ভালোর জন্য করেন। এখন কোনো মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, ওটার পিছনে উপরওয়ালার কোনো না কোনো ইশারা আছে তোমার ভালোর জন্য। চলো তোমাকে আমার নিজের একটা গল্প শোনাই। এখানে আমরা গোপালের একটা গল্প দেখতে পাই। গোপালের 55 বছর বয়স হয়ে গেছে, বর্তমানে অনেক নামি দামি একটা কলেজের প্রিন্সিপাল, কিন্তু এখনও পর্যন্ত তার বিয়ে হয়নি। একদিন গোপালকে তার এক পরিচিত একটা লোক এসে বলতে শুরু করে, দেখো তোমার কাছে এখন সব কিছু আছে, গাড়ি, বাংলো, টাকা পয়সা, নেই শুধু একটা পরিবার, যেটাই সবার জন্য আসল জিনিস। চলো, জোয়ান বয়সে তোমার বিয়ে হয়নি তো কি হয়েছে, এখনও তো হতে পারে, তাই না? তাই তোমার ভালোর জন্যই আমি একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে অলরেডি তোমার ডিটেলস সহ তোমার নাম সেখানে আপলোড করে দিয়েছি। তো তোমার ডিটেলস দেখে একটা মেয়ে প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এটা শুনে গোপাল তার বন্ধুটার উপর একটু রেগে যায়, বলে, পাগল হয়েছিস, 55 বছর বয়সে আমি বিয়ে করতে যাব, আর এ বয়সে কেই বা আমাকে বিয়ে করতে চাইবে? তার বন্ধুরা তাকে বোঝায় যে, দেখো গোপাল, যে মহিলা রিপ্লাই করেছে তার সাথে একবার কথা তো বলে দেখো, তারপর গিয়ে না হয় সিদ্ধান্ত নিও যে সামনে কি করবে। গোপালও এখানে প্রথম দিকে না করলেও রাত হতে অনেক ভাবনা চিন্তা করার পর ম্যাট্রিমোনিয়াল সাইডে ঢুকে ওই মহিলাটার ডিটেলস চেক করতে শুরু করে যে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল। আর এইখানে সে মেয়েটির প্রোফাইল দেখা মাত্রই সে একটু শক হয়ে যায়, কারণ এই মহিলা অন্য কেউ না, এই গোপালের কলেজ টাইমের প্রেমিকা ছিল, যার নাম ছিল শান্তি। শান্তি আর গোপাল একই গ্রামেরই ছিল, একই কলেজে তারা লেখাপড়া করত। ওই সময় গোপাল শান্তিকে অনেক ভালোবাসত, যখনই সুযোগ পেত তাকে চুপি চুপি ফলো করত, সারাক্ষণ হরহামেশে তাকেই দেখত, কিন্তু সে তাকে তার মনের কথাটা বলতে পারতো না, এতে করে যদি শান্তি তার উপর রেগে যায় বা তার থেকে দূরে চলে যায়। এরই মাঝে একদিন গিয়ে গোপালের বাবা মারা যায়। গোপালের ঘরে তিনটা বোন, পরিবারের একমাত্র বড় ছেলে সে। এখন এই সময় সে বাবা মারা যাওয়ায়
পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এখন যে কোনো মূল্যেই তাকে তার পরিবারের হাল ধরতে হবে, সামনে গিয়ে তার বোনদেরকেও বিয়ে দিতে হবে। ব্যাস, ওই দিন থেকে গোপাল একেবারে সব কিছু ছেড়ে ছুড়ে প্রচুর মেহনত করতে শুরু করে, মন দিয়ে পড়ালেখা করতে শুরু করে। এমনকি কিছু বছরের মধ্যেই সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একজন স্কুলের টিচার হয়ে চাকরিও শুরু করে দেয়। কিন্তু পরিবারের হাল ধরতে ধরতে কখনই যে তার জোয়ান বয়সটা পার হয়ে যায় ওটা সে ঠেরই পায় না। যেসবের চক্করে সে তার একমাত্র ভালোবাসাটাকেও বিসর্জন দিয়ে দিয়েছিল। কিন্তু এত বছর পর গিয়ে সেই ভালোবাসাটা আবারও তার কাছে ফিরে এসেছে, যেটা দেখতে পেয়ে গোপাল পরবর্তী দিনই সে শান্তির সাথে দেখা করে। তো শান্তি এখানে গোপালকে জানায়, আমার পরিবার যার সাথে আমার বিয়ে দিয়েছিল লোকটা একদমই ঠিক ছিল না। হর হামেশায় তার সাথে ঝগড়াঝাটি এইসবই লেগেছিল। বিয়ের 6 মাসের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর তো আমার বিয়ের উপর থেকে ভরসা উঠে গেছিল, যার কারণে আমি আর বিয়ে করিনি। কিন্তু ইদানিংই আমার কিছু আপন মানুষরা আমাকে বলছে যে এইভাবে আর কতদিন একা একা পার করবি, জীবন চালানোর জন্য পরিবারের অনেক প্রয়োজন আছে। এইসব বলে আমার বান্ধবী ম্যাট্রিমোনিয়াল সাইটে আমার একটা প্রোফাইল বানিয়ে দেয়। তখনই আমি সেইখানে তোমার ডিটেলস দেখি। তোমাকে দেখা মাত্রই আমি চিনতে পারি, তাই জন্য তোমার সাথে দেখা করতে এসেছি। আমি জানি গোপাল, তুমি অনেক ভালো একটা লোক। সে কলেজ টাইমের তখন থেকেই তুমি আমার অনেক খেয়াল রাখতে। তাই জীবনের এই সময় এসে আমি বাকি জীবনটা তোমার সাথে পার করার সিদ্ধান্ত নিয়েছি। এতে তুমি রাজি কিনা ওটা আমি জানি না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারো। এখন এইসব শুনে গোপাল তো অনেক হ্যাপি। দায়িত্বের মার পেছে পড়ে তার হারিয়ে যাওয়া পুরনো সে ভালোবাসা আবারও তার কাছে ফিরে এসেছে। তাই সেও এখন তার বাকি জীবনটা তার সাথে পার করার সিদ্ধান্ত নেয়। এভাবে গোপাল সবকিছু সুরেশকে বলে, সাথে বলে, একটা মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, হতে পারে এর থেকেও ভালো কোনো মেয়ে তোমার জীবনে আসার জন্য অপেক্ষা করছে। তাছাড়াও নিজের মা বাবার ব্যাপারে তো একবার ভাবো। সেই ছোটবেলা থেকে সন্তানকে এইটুকু অবধি করার জন্য তারা কতই না মেহনত করে, কতই না পরিশ্রম সহ্য করে। তাই তোমার কিছু হয়ে গেলে তারা কিভাবে বাঁচবে? তাই এইটা ভেবে সামনের দিকে এগিয়ে যাও। যা হয়েছে ওটা ভালোর জন্য হয়েছে। মূলত এখানে সুরেশের যে ঘটনাটা হয়েছে, তার প্রেমিকা অঙ্কিতা তারই একটা বন্ধুর সাথে মিলে এতদিন ধরে টিকটকে রিলস বানাচ্ছিল। ওই রিলস বানানো থেকে তাদের দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক শুরু হয়ে যায়। তাই দুজনে মিলে তারা সুরেশকে ধোঁকা দিয়ে তারা পালিয়ে যায়। তার জন্য মূলত সুরেশ কষ্ট পেয়ে এমন একটা কাজ করতে যাচ্ছিল। কিন্তু এখন গোপালের এইসব বলাতে সে তার ভুলটা বুঝতে পারে এমন একটা মেয়ের জন্য সে নিজেকে কেন শেষ করে দিতে যাচ্ছিল, যে মেয়েটা কিনা তাকে ধোঁকা দিয়েছে। সে চলে গেলে তো মেয়েটা ঠিকই অন্য কাউকে নিয়ে হাসি খুশিতে তার দিন পার করবে, কিন্তু দুঃখে দুঃখে মরবে সুরেশেরই পরিবার। তাই এরকম সিচুয়েশনে নিজের কোনো ক্ষতি না করে বরঞ্চ নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে জীবনে কিছু একটা করে দেখানো ওটাই বেটার। এই তৃতীয় গল্পের মিনিং ছিল এটাই। যাই হোক, এরপর সিনে আমাদের চতুর্থ গল্পে নিয়ে যাওয়া হয়। নির্জন একটা সমুদ্র পাড়ে আমরা আশ্বিনী নামের এই মেয়েটাকে দেখতে পাই। দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্টে আশ্বিনীর 2 পায়ে চলে গেছে। হুইল চেয়ারের সাহায্যে তাকে এদিক সেদিক চলাফেরা করতে হয়। আর আশ্বিনীর এমন হালতে তার বয়ফ্রেন্ডও তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আশ্বিনী এখন ওই ডিপ্রেশন থেকে বের হতে পারছে না। এইসব কিছুতে পুরোপুরি সে ভেঙে পড়েছিল, নিজেকে নিজে দায়ী মনে করছিল যে তার সাথে কেন এরকমটা হলো। এইভাবে নিজেকে নিজে দোষ দিতে দিতে আশ্বিনী হসপিটালে তার ট্রিটমেন্ট চালাচ্ছে। ওইখানের এক নার্স লক্ষ্মী আশ্বিনীর খেয়াল রাখত। তো এরই মাঝে একদিন আশ্বিনী যখন তার বেডে ছিল, তখন এসে পাশের টেবিলে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার, এরই সাথে সেখানে একটা চিঠি দেখতে পাই। আশ্বিনীর চিঠিটা খুলে পড়তে শুরু করলে দেখে ওখানে তাকে নিয়েই অনেক সুন্দর সুন্দর কথা লেখা হয়েছে। এখন শুধু আজকে না, পরের দিন আশ্বিনী আবারও আরেক জায়গায় দেখে ঠিক সেমভাবে আরও কতগুলো ফ্লাওয়ার, সাথে আরও একটা চিঠি যেখানেও তাকে নিয়ে লেখা হয়েছে। আর এভাবেই এটা লাগাতার চলতেই থাকে। কেউ একজন এসে তার জন্য ফ্লাওয়ার আর চিঠিটা রেখে যায়। চিঠিতে লেখা থাকতো, এইভাবে ভেঙে পড়ো না, এখনো জিন্দেগি শেষ হয়ে যায়নি। এই ফ্লাওয়ারগুলোকে অনুভব করো, তুমি দেখতে এইগুলোর মতোই, এর ঘ্রাণের মতোই নতুন করে নিজের মধ্যে ভালোবাসার জন্ম দাও। এখন এইসব কিছু দেখে আশ্বিনীর একটু একটু ভালো তো লাগছিল, কিন্তু সে এখনো এইটা জানে না এগুলো তার জন্য কে রাখছে। তাই একদিন সে নিজের চোখ বন্ধ করে হসপিটালে কে কে আসা যাওয়া করে, তার আশেপাশে সবসময় কে কে থাকে তাদের অনুভব করার চেষ্টা করে। আর এইখানে এসে সে এই ছেলেটাকে দেখতে পাই। মূলত এই ছেলেটাই বেশ কিছুদিন ধরে আশ্বিনীকে ফলো করছে, হসপিটাল আসা যাওয়া করে তার জন্য ফ্লাওয়ার আর চিঠিটা রেখে যাচ্ছে। যদিও প্রথম দিকে আশ্বিনীর তার দিকে নজর তো যায়নি, কিন্তু এবার সবকিছু জানার পর আজ যখন আশ্বিনী বের হয়, তখন সে বাইরে আবারও সে ছেলেটাকে বসে থাকতে দেখতে পাই। ছেলেটার নাম ছিল কমল। কমল আশ্বিনীর দিকে তাকিয়েছিল। এতক্ষণে সবকিছু সেই নার্স লক্ষ্মীও জেনে ফেলেছে। তাই লক্ষ্মী আশ্বিনীকে কমলের সাথে কথা বলার সুযোগ করে দিয়ে সেখান থেকে চলে যায়। আশ্বিনীও কমলকে জিজ্ঞাসা করে যে কে তুমি আর এইসব কেন করছো। দেখো, অলরেডি আমি জীবনে অনেক বড় একটা ধোঁকা খেয়ে ফেলেছি,
এখন আমি চাই না আমার জীবনে এরকম কিছু আবার রিপিট হোক। কমলও আশুনিকে তার ব্যাপারে বলতে শুরু করে যে সে এরকম একজন ফটোগ্রাফার। একদিন সে সমুদ্র পাড়ে এমনিতে সমুদ্রের ছবি তুলছিল, তখনই তার নজর যায় অপরূপ সুন্দর একটা মেয়ে, অর্থাৎ আশুনির দিকে। আশুনিকে দেখা মাত্রই কমলের মধ্যে অন্যরকমের একটা ফিলিংস জন্মাতে শুরু করে, যে ফিলিংসটাকে সে নাকি এইভাবে ছেড়ে দিতে চায় না। বলে, দেখো আশুনি, তোমার পায়ের সাথে কি হয়েছে, তোমার জীবনে কি হয়েছে, ওসব আমার কিছু জানার নেই। তুমি যেভাবে আছো ওভাবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করার জন্য রাজি আছি। দয়া করে আমার কথা মন থেকে শুনো আর আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও। কিন্তু আশুনি যেহেতু এখন ডিপ্রেশনের মধ্যে ছিল, তাই সে কমলকে সোজা বলে দেয়, দেখো এখান থেকে চলে যাও, আমার পিছনে সময় নষ্ট করো না। অলরেডি আমার মন পুরোপুরি ভেঙে গেছে, আর ভাঙতে আসিও না। বলে আপাতত সে কমলকে সেখান থেকে পাঠিয়ে তো দেয়, কিন্তু এরপরও কয়েকদিন কমল হসপিটালে এসে চলেছে। বারবার আশুনির সামনে আসে, তার সাথে কথা বলে, তাকে মানানোর অনেক চেষ্টা করে যায়। বিভিন্ন রকমের ফ্লাওয়ার রেখে তাকে বারবার প্রপোজ করে যায়, বলে যায় যে আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আর আমি জানি আশুনি, উপর থেকে তুমি নিশ্চয়ই এটা বলো ঠিকই যে তুমি আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু আমি জানি তুমি আমার সাথে অনেকগুলো কথা বলতে চাও, যে কথাগুলো তোমার মনের মধ্যে জমে আছে। তুমি আমার সাথে গল্প করতে চাও। সবসময় তুমি বলো যে আমি এখান থেকে চলে যাই যেন, কিন্তু আসলে তোমার মন চাই যে আমি এখানে থেকে যাই। কমলের এত বলার পরও আশুনি কোনো রেসপন্স করছে না। তাই এক পর্যায়ে কমল বলে, ঠিক আছে, যদি তোমার মন আমার জন্য এসব নাই বলে তাহলে চলে যাচ্ছি আমি, আর আসবো না তোমার সামনে। বলে কমল সেখান থেকে চলে যায়। দেখা যায় পরবর্তী দিন আশুনি বাইরে আসে তো ঠিকই, কিন্তু কমল কথা মতো আর আসেনি। বাইরে আশুনির জন্য কোনো ফ্লাওয়ারও রাখা নেই, যেটা দেখে আশুনি অনেকটা টেনশনের মধ্যে পড়ে যায়। তার মন ছটফট করতে শুরু করে। প্রত্যেক দিনই কমলের পিছু নেওয়া তার কর্মকাণ্ডগুলো সবগুলোই আশুনির মনে পড়তে শুরু করে। অ্যাক্সিডেন্টের পর থেকে একমাত্র কমলই তার কাছে এসেছে, তার খেয়াল রেখেছে, তার ব্যাপারে খোঁজ নিয়েছে। এইভাবে পার হয়ে যায় 10-12টা দিন। এখন আশুনি নিজেকে নিজে দোষ দিতে শুরু করে। এইভাবে কমলকে না বলে তার মন ভাঙাটা তার উচিত হয়নি। সেও আসলে মন থেকে চাইছিল কমল তাকে ভালোবাসুক, তাকে বিরক্ত করুক, কিন্তু এখন তার না করাতে সে কষ্ট পেয়ে চলে গেছে। ওভাবে সেই দিনটা পার হয়। কিন্তু এর পরবর্তী দিনে আমরা দেখি কমল আবারও ফ্লাওয়ার হাতে নিয়ে হসপিটাল আশুনির কাছে এসে পৌঁছেছে। আর এইবার কমলকে দেখে আশুনির তো যেন খুশির কোনো ঠিকানাই নেই। আর এক মুহূর্ত দেরি না করে সে কমলের ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। দুজন নতুন করে বাকি জীবন একসাথে পার করার সিদ্ধান্ত নেয়। এখন এই গল্প দেখে আমাদের এটাই বোঝানো হয়েছে, একবার কারো উপর সলিড ভালোবাসা জন্মে গেলে তার কমতি কি সেটা দেখতে নেই। ভালোবাসা সেটা যে কোনোভাবে হতে পারে। যাই হোক, পঞ্চম এবং শেষ গল্পের দিকে যাওয়া যাক। এই গল্প হচ্ছে রনি নামের এই ছেলেটার। সারা নামের একটা মেয়ে রনির সাথে দেখা করতে এসেছে। সারা এসে রনিকে বলতে শুরু করে, তোমাকে কয়বার কল করেছি, আমার কল কেন রিসিভ করছিলে না, আর টাকার ব্যাগটা কই? রনি বলে, আমি সবকিছু ঠিকঠাক করে নিয়েছি, সেগুলো অ্যারেঞ্জমেন্ট করাতে বিজি ছিলাম। সারা বলে, কিন্তু সবসময় তোমার মোবাইল তো বিজি বলছিল, বলো কার সাথে তুমি কথা বলছিলে? কোনো আমাকে ধোকা দেওয়ার প্ল্যান করছো না তো? এখন এই কথা শুনে রনির উঠে যায় রাগ। সারাকে গলা টিপে ধরে বলতে শুরু করে, এইসব কিছু আমি কার জন্য করছি জানো না? আমাদের জন্যই করছি, আমাদের ভালোবাসার জন্যই করছি। আর তুমি কিনা আমার উপরে সন্দেহ করছো? সারা বলে, ঠিক আছে, মাফ করে দাও আমায়, আমি শুধু তোমার উপর সন্দেহ করলাম। রনি বলে, ডেভিডের সাথে আমরা কি করেছি সে আমাদের ব্যাপারে জানার আগে চলো আমরা অন্য কোথাও শিফট হয়ে যাই। এই টাকায় ভর্তি ব্যাগ নিয়ে চলো অন্য কোনো দেশে পালিয়ে যাই। সারা বলে, ঠিক আছে, এটাই ভালো হবে। এইখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে আরামসে আমাদের জীবন পার করব। তো এটা বলতেই রনি এখানে ভিতরে গিয়ে টাকায় ভর্তি বিশাল একটা ব্যাগ নিয়ে বাইরে আসে, যেটা এনে সারার সামনে রাখতেই এখানে সারা দিয়ে দেয় বড়সড় এক ধোকা। একটা পিস্তল বের করে সে রনিকে পয়েন্ট আউট করতে শুরু করে। একরকম করে বলতে শুরু করে যে, রনি দেখো, আমি তোমার সাথে হাসি খুশিতে থাকতে পারবো না, কারণ আমাকে সব সময় টাকার জন্য তোমার সামনে ভিক্ষা করতে হবে। আর হর হামেশায় তুমি আমার সাথে যেরকম ব্যবহার করো তোমার স্বভাব ওরকমই থাকবে, তুমি অনেক কঠোর মনের। রনি বলে, কি ফাজলামো করছো এগুলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। এই টাকাগুলো নিয়ে আমরা এখান থেকে অন্য কোথাও গিয়ে হাসি খুশিতে দিন পার করব। দেখো, পিস্তল নিচে করো। কিন্তু সারা এখানে টাকা দেখে রনির কোনো কথা শুনছে না, বলছে না, আমি এই টাকাগুলো নিজে নিয়ে গিয়ে এই সবগুলো আমারই হবে। এটা ভেবে সারা কোনো কিছু না ভেবে রনিকে শ্যুট করে দেয়, যার সাথে সাথে রনিও দূরে গিয়ে ছিটকে পড়ে। আর এরই সাথে সাথে আমরা দেখতে পাই এটা ছিল রনির একটা খারাপ স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের মধ্য দিয়ে সে এখন ভাবতে শুরু করে কোনো এই স্বপ্ন যেন সত্যি হয়ে না যায়। কারণ টাকা পয়সার লোভ এমন একটা লোভ ছিল, যদি সত্যি তার গার্লফ্রেন্ড টাকার জন্য তাকে ধোকা দিয়ে দেয়, তাকে মেরে দেয়। ঠিক ওই সময় সারা রনির বাসায় আসে, টাকায় ভরা সেই ব্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করছে।
কিন্তু রনি এখানে সারাকে বলতে শুরু করে, এখন আমার তোমার উপর একটুও ভরসা নেই। আমার মনে হচ্ছে যেন তুমি তোমার স্বামী ডেভিডের সাথে মিলে আমাকে ধোঁকা দিচ্ছ। মূলত এখানে আমরা জানতে পারি সারার স্বামী ডেভিড, যার কাছে কিনা অনেক টাকা পয়সা রয়েছে। তো সারার অবৈধ সম্পর্ক চলছিল রনির সাথে। দুজন মিলে ডেভিডের অনেকগুলো টাকা হাতিয়ে দিয়ে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন রনির একটা স্বপ্নের কারণে পুরো প্ল্যানই ভেস্তে যাওয়ার পথে। রনি সারাকে বলছে, আমার মনে হয় এসব কিছুতে তুমি জাস্ট আমাকে ইউজ করছো, আর এখন আমাকে শেষ করে দিয়ে সবগুলো টাকা তুমি নিয়ে যাওয়ার ধান্দা করছো। এসব শুনে সারা বলে, রনি কি বলছো কি এসব? হঠাৎই তুমি এরকম কেন ব্যবহার করছো? কিন্তু রনি এখানে সারার কোনো কথা শুনছে না। ও যে তার মধ্যে যে একটা সন্দেহ ঢুকে গেছে, এই সন্দেহের জেরে রনির 2 নলা এত লম্বা একটা মেশিন বের করে সোজা সারার উপর চালিয়ে দেয়। সারাও দূরে গিয়ে ছিটকে পড়ে আর জায়গায় শেষ। কিন্তু পরবর্তী সিনে আমরা দেখতে পাই এটাও আসলে সারারই একটা খারাপ স্বপ্ন ছিল। অর্থাৎ প্রথমটা দেখেছিল রনি, আর এখন এর বিপরীত দেখেছে সারা, যা থেকে এখন দুজনের মধ্যে দুজনের জন্যই একটা ভয়, সন্দেহ, ধোঁকাবাজি ঢুকে গেছে। সারা তার স্বামী ডেভিডকে ধোঁকা দিয়ে রনির সাথে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন এই স্বপ্নের কারণে তার ভয় ঢুকে গেছে কোনো রনি তাকে ধোঁকা না দিয়ে দেয়। টাকার জন্য হয়তো সে তাকে মেরেও দিতে পারে। যাই হোক, এসব কিছু নিয়ে ভাবনা চিন্তা করে পরবর্তী সিনে সারা রনির সাথে দেখা করতে যায়। দুজন মিলে টাকার সেবে একটা চেক করে। এখানে রনি সারার সাথে অনেক ভালোবাসার সহিত কথাবার্তা বলছিল। দুজন একসাথে ডান্স করে, রোম্যান্স করে, যার এক পর্যায়ে গিয়ে রনি ডিরেক্ট সারাকে বলতে শুরু করে, আমি একটা স্বপ্নে দেখলাম তুমি আমাকে ধোঁকা দিয়ে আমাকে মেরে সবগুলো টাকা নিজে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ। কোনো আমার এই স্বপ্ন সত্যিতে পূর্ণ হতে যাচ্ছে না তো? এখন তো আমার তোমার উপর সন্দেহ হতে শুরু করেছে। এখানে সারাও রনিকে বলতে শুরু করে, ঠিক একই রকম স্বপ্ন আমিও দেখেছি, যে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। এটা বলে এখানে দুজন দুজনের উপরে গান পয়েন্ট করতে শুরু করে দেয়। আর ঠিক ওই মুহূর্তেই দুজন দুজনের বিপরীত রুম থেকে ঠিক তাদের মতোই দেখতে রনি এবং সারা বাইরে আসে। অর্থাৎ এগুলো তাদের নিজেদেরই ছায়া ছিল। এখানে শুধু একটাই ছিল না, বরঞ্চ বিভিন্ন রুম থেকে বিভিন্ন রনি এবং সারা বের হচ্ছিল। এগুলো দেখে আসল রনি এবং সারা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আর এই বিভ্রান্তির মধ্যেই এইখানে কখন যে তারা নিজেরাই নিজেদের উপর গুলি চালিয়ে দেয় ওটা তারা বুঝতে পারে না। যার পরে দেখা যায় আসল রনি এবং সারা সত্যিই নিজেরা নিজেদেরকে গুলি করে শেষ করে দিয়েছে। আর এমনটা হওয়ার পর গিয়ে এখানে এন্ট্রি হয় সারার সেই স্বামী ডেভিডের। জানা যায় ডেভিড আসলে আগে থেকে এটা জেনে ফেলেছিল যে তার বউ সারা এবং এই রনি মিলে তাকে ধোঁকা দিতে চলেছে। তাই ডেভিড এমন একটা প্ল্যান বানিয়ে এই দুজনের মধ্যে এমন একটা বিভ্রান্তি তৈরি করে দেয় যেন তারা দুজন একজন আরেকজনকে শেষ করে দিতে চলেছে। ওটা করে ডেভিড এদের একজনের হাত দিয়ে আরেকজনকে মারিয়ে দেয়। কিন্তু তখনই আবার ওই মুহূর্তেই পিছন থেকে অন্য কেউ একজন এসে ডেভিডকেও শ্যুট করে জায়গা শেষ করে দেয়। কিন্তু পরে গিয়ে দেখা যায় এইটাও ছিল আসলে ডেভিডেরই একটা খারাপ স্বপ্ন। বাথটাবে গোসল করতে করতে সে স্বপ্নটা দেখছিল। অর্থাৎ এখন তার মনে হতে শুরু করে যে সত্যি কেউ তাকে এরকম করে মারতে চলেছে। টেনশনের মধ্যে পড়ে আচ্ছা মতো ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। ঠিক তখনই তার কাছে রনির নাম্বার থেকে কল আসতে শুরু করে। তাই তার ভয় আরও দ্বিগুণ হয়ে যায়। স্বপ্নটা যেন সত্যি হয়ে যাবে না তো। এইভাবেই এখানে শেষ হয় পঞ্চম গল্পটাও। মূলত এই গল্পের মাধ্যমে আমরা বিশ্বাসঘাতকতার একটা ঝলক দেখতে পেয়েছি। আরও একটা মেন বিষয়, মানুষ কখন কত রকমের স্বপ্ন দেখে। যদি সেই স্বপ্নে ভরসা করে এগিয়ে যায় তাহলে চোখে সেই স্বপ্নেরই রঙিন মায়া ভাসে। তাই আগে স্বপ্নকে না, মানুষকে চেনো, তবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। মূলত আজকের এই 5টা গল্পই আমাদের এক এক রকম করে এক এক কিছু শিখিয়ে দিয়ে গেছে। যদিও গল্পের সার্থকতা আমি পুরোপুরিভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করতে পারিনি, তারপরও আপনারা যেটুক দেখেছেন কোন গল্পের সার্থকতা অন্য আর কীরকম হতে পারে, গল্পের নাম্বার এবং সে লাইনটা মেনশন করে কমেন্টে 2 লাইনে বলতে পারেন যে আপনাদের এই গল্পের মিনিং এরকম মনে হয়েছে। এটা অবশ্য করবেন কিন্তু। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। যাওয়ার আগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।